স্বাগত জানাচ্ছি সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনাম। লঘুচাপের প্রভাবে জোয়ারের তোড়ে উপকূলীয় এলাকা প্লাবিত, টানা বৃষ্টিপাতে অধিকাংশ জেলায় জলাবদ্ধতার দুর্ভোগ। রাজধানীর গুলিস্তানের ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে আবারও অভিযান, হকারদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। পুলিশের হয়রানি বন্ধ সহ 5 দফা দাবিতে সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট, বাস ট্রাক সহ সব মোটরযান চলাচল বন্ধ। সীমান্তে গোলাবর্ষণের ঘটনায় মিয়ানমারকে ঢাকার কড়া প্রতিবাদ, শিগগিরই পরিস্থিতির উন্নতির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং রাজধানীর 50 থানায় পরোয়ানাভুক্ত আসামির 88 ভাগই পলাতক, অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কে ভুক্তভোগীরা। এবার পুরো খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপকূলীয় এলাকা সহ দেশের বিভিন্ন জেলায় ঝড়ো বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বাগেরহাটে সকাল থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে সদর উপজেলার মাঝিডাঙ্গা, রহিমাবাদ ও কুলঘাটের 5 শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পটুয়াখালীতে উপকূলের বাঁধ ভেঙে রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার 1/2 শতাধিক গ্রাম প্লাবিত। ক্ষতির মুখে মাছের ঘের সহ নানা ফসলের ক্ষেত। ঝালকাঠিতে সুগন্ধা, বিষখালী সহ জেলার 11 নদ নদীতে জোয়ারের সময় পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে বিষখালী নদীর বাদুরতলা সহ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দেয় আতঙ্কে স্থানীয়রা। 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে বগুড়া, মেহেরপুর, নাটোর, মাদারীপুর সহ দেশের বিভিন্ন জেলায়। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বেড়েছে। সাগর উত্তাল থাকায় নোয়াখালীর হাতিয়ার সাথে আজও সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। বর্ষা মৌসুমে এই আমাবস্যা পূর্ণিমার পানিতে এই গ্রামের প্রায় 1/3 অংশ পানিতে নিমজ্জিত থাকে। এমনি ঢোকার সময়ও অনেক পানি ওঠে, বড়ি বাঁধ পার হয়ে পানির ঢোকে। যে পানির চাপ সৃষ্টি হয়, এই পানির চাপ সৃষ্টি হওয়ার ফলে মিনিমাম 150 থেকে 200 পরিবার ভোগান্তির শিকার হয়। টানা বৃষ্টি সহ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বাগেরহাট থেকে সেই খবর নিয়ে আমাদের সাথে রয়েছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন তার আশপাশে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আর বিশেষ করে বাগেরহাটের একেবারে সুন্দরবন অঞ্চল, যেটি মোড়েলগঞ্জ, শরণখোলার একেবারে শেষের দিকে, সেখানকার আসলে পানির প্রভাব কতটা কি পড়েছে? দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাটের প্রবল প্রমত্ত ভৈরব নদের তীরে, বাগেরহাট সদর উপজেলা। এই সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন এর তিনটি গ্রাম এবং হচ্ছে আপনার পাশের যাত্রাপুর ইউনিয়নের 2টি গ্রাম, সব মিলিয়ে কিন্তু 5টি গ্রামে কিন্তু আপনার গতকালকে যে জোয়ার হয়েছিল সেই জোয়ারে কিন্তু এই এলাকার প্লাবিত হয়েছিল এবং 5 শতাধিক পরিবার কিন্তু এখানে পানিবন্দী হয়ে পড়েছে। আজকের যদি পরিস্থিতি বলি, আপনার বেলা 11টার পরের থেকে কিন্তু টানা বর্ষণ হচ্ছে। এই টানা বর্ষণে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে দেখা যাচ্ছে না। এখন কিন্তু এই ভৈরব নদীতে কিন্তু এখন জোয়ার হচ্ছে, মানে গতকালকে যেভাবে জোয়ারের পানির চাপ ছিল নদীতে, সেই চাপ কিন্তু আজকে এই নদীতে নাই। আজকে পানির উচ্চতা অনেক কম। এখন প্রায় জোয়ার শেষ হওয়ার পথে। এখন যে স্বাভাবিক জোয়ার, সেই জোয়ারটাই এখন আছে। আর আপনাকে একটু জানিয়ে রাখি, গতকালকে দুপুরে যে জোয়ার হয়েছিল সেই জোয়ারের পানি কিন্তু এই বিশেষ করে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ার মাঝিডাঙ্গা এলাকার কিন্তু একটি অংশ ভেঙে কিন্তু পানি ঢুকে পড়ে এবং সেই পানিতেই কিন্তু এলাকার স্থানীয়রা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে এবং এই পানিবন্দী হওয়ার কারণে কিন্তু তাদের রান্না খাওয়ার কিন্তু খুব দারুণ অসুবিধায় পড়তে হচ্ছে। বাচ্চারা ঘর থেকে বের হতে পারছে না। সব মিলিয়ে কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়েছে। অলিপ, আরেকটা বিষয় একটু জানতে চাইবো, আপনার ওখানে যেই মোংলা সমুদ্র বন্দরের বহির্নোঙর করা যে সমস্ত জাহাজ থেকে লাইটারের জাহাজে মালামাল তোলা বা পশুর চ্যানেলে নৌযান চলাচল, সেগুলো স্বাভাবিক কিনা বা সেখানকার কি অবস্থা?
এ বিষয়ে আমি বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। বন্দরে কিন্তু এখন 10টি দেশি বিদেশি জাহাজ অবস্থান করছে। এই যে বৈরী আবহাওয়ায় কিন্তু মানে আপনার কাজ বন্ধ নাই, মানে জাহাজে পণ্য ওঠানামার কাজ কিন্তু স্বাভাবিক রয়েছে। এই যে এখন যে মানে যে সতর্কতা রয়েছে সেই সতর্কতায় কিন্তু এই অবস্থাতে কিন্তু কখনোই কাজ বন্ধ হয় না। এই অবস্থাতে হচ্ছে আপনার বৃষ্টিতে থেমে থেমে কাজ করতে হচ্ছে, একটু বিঘ্ন হচ্ছে, কিন্তু কাজ কিন্তু চলছে। আমি কথা বলেছিলাম, আপনাকে একটু জানিয়ে রাখি, গত 2 দিনের যে টানা জোয়ার হয়েছে, এই জোয়ারে কিন্তু আপনার সুন্দরবনের বিভিন্ন এলাকা কিন্তু একেবারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। আমি কিছু আগে কথা বলেছিলাম বন বিভাগের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আজকে পশুর নদীর মোহনায় হচ্ছে এই করমজল। এই পশুর নদীতে কিন্তু আজকে পানির চাপ খুবই কম। আজকে কিন্তু প্লাবিত হয়নি সুন্দরবনের কোথাও। এই ছিল আমার কাছে সর্বশেষ। বাগেরহাট থেকে উপকূলীয় এলাকার খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। লঘুচাপের প্রভাবে বুধবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন জেলার বৃষ্টি অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরের নিম্নচাপটি স্থলভাগে এসে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দর সমূহে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে নিম্নচাপের প্রভাবে রোববার থেকে ঢাকাসহ সারা দেশে চলছে টানা বৃষ্টি, কখনো থেমে থেমে আবার কখনো মুষলধারে। এ মৌসুমে টানা অনাবৃষ্টি ও ভ্যাপসা গরমের পর কয়েকদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনমনে। আবহাওয়া অফিস বলছে, বুধবার দুপুর পর্যন্ত বর্ষণ চলবে। এরপর বৃষ্টিপাত কমলেও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। গত 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, পাশাপাশি ধরেন যে কালকে বৃষ্টিপাত কমে যাবে, কিন্তু ওই পর্যায়ে কালকেই যাবে না যে মানে সানলাইট হয়তো কিছু জায়গায় সানলাইট পেতে পারে আমরা দেশের উত্তর পূর্বাঞ্চলে এসে। উপকূলীয় এলাকায় ঝড়ো হওয়ার শঙ্কা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এর প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। বায়ুচাপের তারতম্য আধিক্য বেড়ে চলছে এবং পাশাপাশি ডিপ কনভেক্টিভ ক্লাউড আছে বঙ্গোপসাগরে। তো আর এই কারণে কিন্তু আমরা আজকেও চট্টগ্রাম, কক্সবাজার এবং মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলেছি। পাশাপাশি উপকূলীয় যে জেলাগুলো আছে এইসব জেলায় কিন্তু জেলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সময় অর্থাৎ স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 2 ফিট বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে। বুধবারের পর বৃষ্টি থামলেও পরের কয়েকদিন থাকবে না গরমের প্রকোপ, জানিয়েছে আবহাওয়া অফিস। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একদিনের ব্যবধানে আবারও রাজধানীর গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চলছে। দুপুরে এই অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানের শুরুতেই বিক্ষোভ ও প্রতিবাদ শুরু করেন হকাররা। এ সময় পুনর্বাসনের দাবি জানান তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও যাতায়াতের জায়গা ফুটপাত মুক্ত রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কয়েকটি রাস্তা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। ডিএসসিসির কর্মকর্তারা জানান, 3 দিন টানা মাইকিং করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। এখানে আমাদের বাপ দাদার আমল থেকে আমরা তখন আসি না, আমাদের পূর্বপুরুষের আমল থেকে আমরা এখানের মধ্যে একজনের পর একজন আসতেছি। আমরা থাকবো না এখানে। আমরা ভয়ে সরাইছি, কখন আসে যদি আবার মাল নিয়ে যায়। আমাদের তো অল্প চালান, একবার গেলে তো আমরা দ্বিতীয়বার চালানলে বসতে পারি না। কি করে খাবো আমরা ভাই? করে তো খাইতে হবে, আমাদের কাজ করতে হইব। এক দোকান 4 দোকানদারি করে, তার বাচ্চা আছে, স্কুল আছে, এই মোকানে সামনে পরীক্ষা, সবাই ঘর ভাড়া এই দিয়ে বাজার করে খায়, দাম কোথায় আমরা? তাদের বসার কোনো সময় তারা পাবে না। আজকে সারাদিনে অভিযান হবে এবং আমরা এখানে মাননীয় মেয়র মহোদয় এ বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন যে কিভাবে জোরদার মনিটরিং এর মাধ্যমে এখানে কেউ যেন বসতে না পারে সেটিও নিশ্চিত করার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে। সহকর্মী আদিলুর রহমান এই মুহূর্তে গুলিস্তান এলাকা থেকে সরাসরি আমার সাথে যুক্ত আছেন। আদিল, এই মুহূর্তে অভিযান চলছে কিনা সেটি কোন পর্যায়ে রয়েছে একটু জানাবেন। আরেকটি বিষয়, গুলিস্তানের তো বেশ অনেকগুলো অলিগলি রয়েছে, কোন কোন এলাকাকে আসলে রেড জোনের আওতায় আনা হলো? দেখুন, শুরুতে যদি আসলে অভিযানের কথা বলি, অভিযান কিন্তু আসলে এই মুহূর্তে চলছে না। সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা সহ যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছিলেন, তারা কিন্তু এই মুহূর্তে আসলে দুপুরের যে খাবারের বিরতি, সেই খাবারের বিরতিটি কিন্তু আসলে তারা দিয়েছেন। আর আজকে মূলত সিটি কর্পোরেশনকে বুলডোজার বা যন্ত্রপাতি ব্যবহার করে কোনো অভিযান কিন্তু আসলে চালাতে হয়নি। আমরা দেখেছিলাম যে 12টায় অভিযান শুরু হওয়ার কথা, তার আগেই কিন্তু অনেকেই মালামাল সরিয়ে ফেলেছিলেন।
আপনাকে একটু আমি দেখাতে চাই যে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যখন চলে গেছেন তখন কিন্তু এখান থেকে যারা তাদের মালামাল সরিয়ে নিয়েছিলেন এবং হকার যারা ছিলেন তারা কিন্তু আবারও মালামাল এখানে নিয়ে আসতে শুরু করেছেন। সেটি আমি আপনাকে একটু দেখাতে চাই যে তারা প্রত্যেকেই আবার কিন্তু তাদের যে মালামালগুলো সরিয়ে নিয়েছিলেন সেগুলো কিন্তু আসলে নিয়ে আসছেন। অর্থাৎ গতকালকে আমরা যেটি আসলে দেখছিলাম যে একদিনের ব্যবধানে হকাররা আবার বসে গেছেন তা কিন্তু নয়। যখনই সিটি কর্পোরেশন বা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেছেন তখনই কিন্তু আবার তারা বসে পড়েছেন। আমি আপনাকে এই জায়গাটিতে একটু দেখাতে চাই। এই জায়গাটিতে কিন্তু আসলে হচ্ছে যে ফুটপাতের যে তারা যে চৌকিগুলো ব্যবহার করেন সেই চৌকিগুলো কিন্তু আসলে সরিয়ে ফেলেছিলেন। সেই চৌকিগুলো কিন্তু আবার তারা সেট করছেন এবং সেই চৌকিগুলোতে আবারও কিন্তু আসলে তারা যে মালামাল রাখার সেই মালামাল রাখার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি করছেন। তাদের যে বাঁশ ব্যবহার করেন বা তাঁবু ব্যবহার করেন সেই তাঁবুগুলো কিন্তু আসলে তারা বাঁধছেন। হকারদের সঙ্গে বা এখানে যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা আসলে যেটি আসলে বলছেন যে তারা আসলে যাবেন কোথায়, তাদের পুনর্বাসন দরকার, যে কারণে যখনই আসলে উচ্ছেদ অভিযান চলবে তখন হয়তোবা তারা সাময়িক সময়ের জন্য সরে যাবেন, কিন্তু যখন আবার উচ্ছেদ অভিযান থেমে যাবে তখনই আবার তারা চলে আসবেন। সেই চিত্রটাই কিন্তু আসলে আমরা এখন আবার দেখতে পাচ্ছি। যদিও কিছুক্ষণ আগে সম্পত্তি কর্মকর্তা মনিরুজ্জামান, তার সঙ্গে আমার কথা হয়েছে, তার কাছে জানতে চেয়েছিলাম যে তারা তো আবার বসতে শুরু করেছেন। তিনি আমাদেরকে যেমনটি আসলে জানিয়েছেন যে তারা এই মুহূর্তে দুপুরের খাবারের বিরতি দিয়েছেন, দুপুরের খাবার শেষ করে তারা কিন্তু আবার এখানে আসবেন এবং যারা যারা আবার বসবেন তাদেরকে কিন্তু আবার উঠিয়ে দেওয়া হবে। এবং একই সাথে তিনি ঘোষণা দিয়েছেন যে রাত 8টা পর্যন্ত এখানের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তারা এই জায়গাটিতে থাকবে যাতে কেউ বসতে না পারে। কিন্তু আমরা আসলে সেই যে নজরদারি, সেই নজরদারি এই অভিযান গতকালকেও আপনি সেখানে ছিলেন, তার আগেও আপনি মোটামুটি পুরো খবর আমাদেরকে জানাচ্ছেন। যারা এখানে হকার রয়েছেন তাদের ভিতরে কোনো ধরনের ভয় ভীতি কাজ করছে নাকি তারাও এক ধরনের বিশ্বাস করেন যে এই অভিযান কিছুক্ষণ চলবে তারপর আবার যা তাই? দেখুন, ভয়ভীতির যে বিষয়টি আসলে বলছেন, ভয়ভীতি যদি আসলে তারা পেতেন বা তারা যদি এক ধরনের ভয়ে থাকতেন তাহলে কিন্তু আসলে অভিযান শেষ হয়ে যাওয়ার বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা সিটি কর্পোরেশনের কর্মীরা চলে যাওয়ার মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার ব্যবধানে তারা কিন্তু তাদের মালামালগুলো এখানে আবার নিয়ে আসতেন না। কারণ তাদেরও এক ধরনের আসলে বিশ্বাস হয়ে গেছে যে এখানে অভিযান চলে বা বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চলে, কিন্তু এর পরপরই আবার আসলে নজরদারি থাকে না, যে কারণে তারা কিন্তু আবার আসলে এসে বসেন। এবং আজকেও কিন্তু আসলে আমরা সেই প্রক্রিয়াটি দেখতে পাচ্ছি। এবং পুরো এলাকা অর্থাৎ গুলিস্তানের পুরো এলাকাটাই কিন্তু আসলে রেড জোন হিসেবে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো আমার কাছে গুলিস্তান থেকে এটি ছিল এখনকার সবশেষ খবর। জি, গুলিস্তান থেকে সহকর্মী আদিলুর রহমান যুক্ত ছিলেন আমার সাথে। রাজধানীর ডেমরায় আশিয়ান পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষে এক লেগুনা চালক নিহত হয়েছে, আহত হয়েছে 8 যাত্রী। মঙ্গলবার সকাল 8:30টার দিকে বাসের পুরো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা সকাল 10:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। চিকিৎসকরা জানিয়েছেন প্রায় প্রত্যেকেই মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। নিহত লেগুনা চালক রাজীবের বাড়ি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ি। ময়না তদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক বাস নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেটে পুলিশের হয়রানি বন্ধ করা সহ 5 দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘটের সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। সকাল থেকে যানবাহন না পেয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় অনেককে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ নেতাদের দাবি, পুলিশ কমিশনার ও ট্রাফিক বিভাগের উপকমিশনারকে প্রত্যাহার, মামলা ও রেকার বাণিজ্য বন্ধ, পাথর কোয়ারি খুলে দেওয়া সহ 5 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু দাবি আদায় না হওয়ায় পুরো জেলায় আজ যান চলাচল বন্ধ রাখা হয়েছে। তাদের দাবির সাথে একাত্মতা জানিয়েছে শ্রমিকদের 6টি সংগঠন। আজকের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল পুরো বিভাগে পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এ বিষয়ে আরও জানবো, সিলেট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সরাসরি সিলেটের সর্বোচ্চ 2 জন পুলিশ কর্মকর্তাকে সেখান থেকে তারা প্রত্যাহার দাবি করছেন, ঠিক এর পেছনের কারণ কি একটু জানাবেন? আরেকটি বিষয়, ভোগান্তি আসলে কোন পর্যায়ে এখন পর্যটক যাত্রীদের?
শ্রমিকদের 5টি দাবি, এই দাবির মধ্যে আপনি যেটা বলছিলেন যে পুলিশ কমিশনার এবং উপ পুলিশ কমিশনার ট্রাফিক এই দুজনকে প্রত্যাহার। শ্রমিকদের দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে এই পুলিশি মামলা, তাদের যে পরিমাণ জরিমানা করা হচ্ছে, অতিরিক্ত জরিমানা করা হচ্ছে, রেকার বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ তারা তুলছেন। তারা বলছেন যে পুলিশি হয়রানির কারণেই তারা মূলত এখন পরিবহন চালাতে পারছেন না, এই বিষয়টা তারা দাবি তুলছেন। এর বাইরে তাদের যে আরও 4টি দাবি রয়েছে, এই দাবির মধ্যে রয়েছে পাথর খোয়ারি খুলে দেওয়া, পাশাপাশি ভাঙাচুরা রাস্তাঘাট সংস্কার করা, যেসব সিএনজি চালিত অটোরিকশাগুলো আগের যেগুলো আছে সেগুলোকে রেজিস্ট্রেশন দেওয়া এবং নতুন করে সিএনজি চালিত অটোরিকশা বিক্রি না করা এবং যে অবৈধ যে কিছু যান আছে সেগুলো চলাচল বন্ধ করা। এই দাবিগুলোতেই মূলত তারা আজকে থেকে সকাল থেকে ধর্মঘট পালন করছেন। এবং আপনি জানেন যে সিলেট থেকে এখন পর্যন্ত কোনো ধরনের যানবাহন সিলেটের বাইরে কোথাও ছেড়ে যায়নি। এ কারণে সিলেটে যারা এসে আটকা পড়েছেন বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু তাদের গন্তব্যে তারা যেতে পারছেন না। এ নিয়ে একটা চরম ভোগান্তি চলছে। ট্রেন চলাচল করছে কিন্তু ট্রেনের যে সীমিত আসন, সেই সীমিত আসনে যে পরিমাণ যাত্রীর চাহিদা আছে তারা কিন্তু সে অনুযায়ী টিকিট পাচ্ছেন না। তো মোটামুটি বলা চলে যে একটা অচল অবস্থা তৈরি হয়েছে আজকে সকাল থেকে। এই অচল অবস্থা আসলে কাটানোর জন্য শ্রমিকদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার, মালিকদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার, প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছেন যাত্রীরা। তারা বলছেন যে এই যে শ্রমিকদের দাবি আদায়ের জন্য মানুষকে জিম্মি করে তারা যেভাবে কর্মসূচি পালন করছে, সেটা যাত্রীদের জন্য একটা বড় চরম দুর্যোগের বিষয়, কারণ যাত্রীরা এ নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন। তো এই অবস্থায় কিন্তু চলছে। আমরা জানি যে গতকাল প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের বলা হয়েছিল পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে, তারা কিন্তু সেখান থেকে সরে আসেননি। তাদের যে দাবি, তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই অবস্থায় চলছে। শ্রমিকরা আজকে এখন পর্যন্ত প্রশাসনের সাথে তাদের কোনো বৈঠকেরও আমরা খবর এখন পর্যন্ত পাইনি। সেক্ষেত্রে তারা বলছেন যে আজকের মধ্যে তাদের দাবি পূরণ না হলে আগামীকাল থেকে তারা পুরো সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেবেন। সিলেটে হঠাৎ করে পরিবহন ধর্মঘটের ভোগান্তির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। গাইবান্ধা 5 আসনের উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই কর্মী সমর্থকদের সাথে নির্বাচন কার্যালয়ে যান তারা। এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র এবং বিকল্প ধারা 10 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকালে কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। এর আগে গত 5 তারিখ জমা দেন স্বতন্ত্র প্রার্থী রাহিদুজ্জামান নিশাত। তবে এই নির্বাচনের প্রার্থী দেয়নি বিএনপি। 22 সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। আর প্রতীক বরাদ্দ 23 সেপ্টেম্বর। আগামী 12 অক্টোবর ইভিএমে ভোট হবে এই আসনে। গত 22 জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে শূন্য হয় আসনটি। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনারের কমিশনের শোক বইতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাই কমিশনের সশরীরে উপস্থিত হয়ে এই শোক বইতে স্বাক্ষর করেন সরকার প্রধান। পরে টুইটারে এক বার্তায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন বলেন, স্বাক্ষরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রানীর সাক্ষাতের বিষয়টি স্মরণ করেন। পাশাপাশি রানী দ্বিতীয় এলিজাবেথের প্রজ্ঞা ও জ্ঞানের বিষয়টিও শ্রদ্ধার সাথে স্মরণ করেন শেখ হাসিনা। বৈশ্বিক অবস্থা বিবেচনায় নিজেদের ফসল উৎপাদন বাড়ানোর দিকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মাটি এবং মানুষকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। মঙ্গলবার একনেক সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এইসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও পরিচালনার জন্য দক্ষ জনবল নাই, তাই দক্ষ জনবল তৈরির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী আরও বলেছেন, 2.5 মাস ধরে বাজার মূল্যস্ফীতির চাপে রয়েছে, কিন্তু বিশ্ববাজারে সরবরাহ স্বাভাবিক আছে, ফলে দেশের বাজারেও অক্টোবরের মধ্যে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশাবাদী পরিকল্পনা মন্ত্রী। এছাড়াও 7,188 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম সিলেটে বিভিন্ন মহাসড়কে 4 লেনে উন্নীতকরণ সহ মোট 6টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। ঢাকা চট্টগ্রাম একটা বড় হাব, চিটাগং সিলেট একটা বড় হাব। তো ওই সড়কটাকে 4 লেনে উন্নীতকরণ করা হবে। অনেক উন্নয়ন বা ফ্লাইওভার, ক্রসওভার, টানেল,
সোজাকরণ, সরলীকরণ এসব কাজ করবে। এই জন্য এই প্রকল্প হাতে নিয়েছি। চাল ডাল সহ অনেক পণ্য প্যাকেটজাত করে বিক্রির মাধ্যমে এক শ্রেণীর ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করায় খোলা বাজারে পণ্যের দাম বাড়ছে, এমনটা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এইচ.এম. শফিকুজ্জামান। তিনি বলেন, প্যাকেটের নামে অনেক পণ্যে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা। এতে খোলা বাজারে চাল, ডাল, চিনি সহ অনেক পণ্যের দাম বেড়ে যাচ্ছে। এসব পণ্যের সঙ্গে খোলা বাজারের দামেরও অনেক পার্থক্য দেখা যায়। প্যাকেটজাত পণ্যের দাম নির্ধারণে আগামীতে খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি প্যাকেটের মাধ্যমে নিরাপদ পণ্য নিশ্চিতের জন্য এই পার্থক্য বলে দাবি করেন ব্যবসায়ীরা। এছাড়া সুপার শপে আসা পণ্যের দাম মিল মালিকরা নির্ধারণ করে দেন বলেও জানান। আমরা আজকে প্যাকেটজাত চালের ক্ষেত্রে আপনার প্রাইসের যে ডিফারেন্সটা, এইটা নিয়ে আসলে একটু বোধহয় আমাদের অ্যাডজাস্ট করা দরকার, কারণ এখানে দেখা গেল এখনো গ্যাপটা অনেক বেশি, এবং এই বেশি গ্যাপের কারণে হচ্ছে কি যে খুচরা যে চালের দাম সেটিও কিন্তু বেড়ে যাচ্ছে। মূল্য কত হবে এটি আমরা বোধহয় যৌথভাবে একটু কাজ করার দরকার থাকতে পারে। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার খলিলুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি শাহিনুর ইসলাম সহ ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। ২০১৭ সালে এই মামলার আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। মামলায় মোট আসামি করা হয় ৫ জনকে। আসামিদের বিরুদ্ধে ১৯৭১ সালে দুর্গাপুর এবং কলমাকান্দা থানা এলাকায় নির্যাতন, অগ্নিসংযোগ সহ গণহত্যার অভিযোগ আনা হয়। খলিলুর রহমান ছাড়া অন্য ৪ আসামি হলেন রমজান আলী, আজিজুর রহমান, আশোক আলী এবং শাহনিওয়াজ। তবে বিচার চলাকালে এই ৪ আসামি বিভিন্ন সময়ে মারা যান। বর্তমানে সাজাপ্রাপ্ত খলিলুর রহমান পলাতক আছেন। মামলার শুনানিতে বলা হয়েছে, তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় রাজাকার বাহিনীতে যোগ দেন। মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। অচিরেই সীমান্তে গোলাগুলি বন্ধ হওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের। সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বরে রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলার ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরে মুক্তিযুদ্ধে রাজশাহী পুলিশ বইয়ের মোড়ক উন্মোচন এবং শহীদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন। আমরা আমাদের বিজিবি তাদের বিজেপিকে স্ট্রং প্রোটেস্ট জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অ্যাম্বাসেডরকে ডেকে প্রতিবাদ জানিয়েছেন এবং এ নিয়ে মানে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে। আমি আশা করি এই ধরনের গোলাগুলি বন্ধ হয়ে যাবে শীঘ্রই। পুলিশের পোশাক পরা অবস্থাতেই স্বর্ণ ডাকাতির অভিযোগে রাজধানীর লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামান সহ গ্রেপ্তার হয়েছেন ৮ জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫১ ভরি স্বর্ণ সহ নগদ ১৫ লাখ টাকা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে জড়িতদের। সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছে পুলিশ। গত ২ আগস্ট ৯৮ ভরি স্বর্ণ নিয়ে ঢাকার তাঁতীবাজারে আসেন মানিকগঞ্জের সিংগাইরের সোলাইমান জুয়েলার্সের কর্মচারী বরুণ ঘোষ। পরিচিত স্বর্ণের দোকান বন্ধ পেয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। যান জিঞ্জিরায়। সেখানে হঠাৎ তাকে ঘেরাও করে পুলিশের পোশাক পরা ৮ থেকে ১০ জন। জোর করে তুলে নেওয়া হয় মাইক্রোবাসে। পরে বরুণ ঘোষের কাছে থাকা স্বর্ণ ও টাকা লুট করে তাকে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন স্থানে ফেলে পালিয়ে যায় ডাকাত দল। এই ঘটনার সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়। পুলিশ বলছে, ডাকাত দলের মধ্যে ছিলেন লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামান। গ্রেপ্তার করা হয় ৮ জনকে। ঘটনার সাথে সরাসরি জড়িত অথবা পরোক্ষভাবে জড়িত এই সংক্রান্তে আমরা ৮ জনকে গ্রেপ্তার করেছি। আমরা ডাকাতিতে যে লুণ্ঠিত মালামাল এবং এই মালামাল বিক্রি করে বিক্রয়লব্ধ কিছু টাকা আমরা সেগুলো উদ্ধার করেছি। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সিসি ফুটেজ পর্যালোচনা করে এবং তারা এই সার্বিক তদন্তে তারা এই মাইক্রোবাসটিকে শনাক্ত করে এবং পরবর্তীতে এই মাইক্রোবাস এবং মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করে এবং
এরই সূত্র ধরে পরবর্তীতে এই বাকি যারা আজকে গ্রেপ্তারকৃত আসামি তাদেরকে গ্রেপ্তার করে। এর আগেও গত 17 জুলাই তাঁতীবাজারের স্বর্ণের দোকান থেকে জোর করে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন রূপনগর থানার এএসআই জাহিদুল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর থানাগুলোতে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের হার দিন দিন কমছে। 2021 সালের হিসেব অনুযায়ী রাজধানীর 50টি থানায় ওয়ারেন্টভুক্ত আসামির প্রায় 88% পলাতক। শুধু মিরপুর ও তেজগাঁও বিভাগেই ঝুলে আছে অর্ধেকেরও বেশি ওয়ারেন্ট। থানা হিসেবে সবচেয়ে তলানিতে মোহাম্মদপুর। নিজের বাইক ছিনতাই হওয়ার পর 2019 সালে ব্যাপক আলোচনায় এসেছিলেন রাইড শেয়ারিং করা এ নারী। ছিনতাইয়ের 12 ঘন্টার মধ্যে বাইক উদ্ধার করে দেওয়ায় সে সময় পুলিশের ব্যাপক সুনামও করেন তিনি। বাংলাদেশের পুলিশরা যে এত পরিশ্রম করে। তবে এখন সেই পুলিশের বিরুদ্ধেই তার অনেক অভিযোগ। আতঙ্কে এলাকা ছাড়লেও তার করা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরেও ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ এ নারীর। সিরাজকে অ্যারেস্ট করলো, লক আপ করলো, সিরাজ নিজে বলল আমি সিরাজ, সেই সিরাজকে গাড়ি থেকে কিভাবে নামায় দেয়। তবে বিষয়টি অস্বীকার করেছে পল্লবী থানা পুলিশ। না, দুজনকে পাইছে, দুজনকে নিয়ে আসছে। চারজন ছিল না ওখানে? না, দুজন ছিল। অবশ্য এই নারীর মামলায় ওয়ারেন্টভুক্ত অনেক আসামিকেই পাওয়া যায় এলাকায়। কথাও হয় তাদের 2-1 সাথে। বর্তমানে আমি একজন রানিং আসামি, গতকালকের মামলারও আসামি। আরেকটা এলাকার বড় ভাইকে ধরে নিয়ে যাওয়া ধরছে। এলাকার কাউন্সিলর মহোদয় থাকাকালীন সময় 2জনকে অন্তত ছাড়াইতে পারছে রিকোয়েস্ট করে। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে পুরো ডিএমপির সব থানার অবহেলায় এখন স্পষ্ট। তাদের নিজেদের করা 2021 সালের প্রতিবেদন বলছে ওয়ারেন্টভুক্ত আসামির 88%ই লাপাত্তা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করলেও এ নিয়ে উদ্বেগের কিছু দেখছেন না ডিএমপির মিডিয়া সেলের পরিচালক। সাজা হয়ে গেলে তখন সে মোহাম্মদপুর এলাকা থেকে তার যে অস্থায়ী ঠিকানা চেঞ্জ করে সে যাত্রাবাড়ি বা অন্য কোনো থানা আন্ডারে চলে যায়। ফলে ওই ওয়ারেন্টের গায়ে যে অস্থায়ী ঠিকানা যেখানে মামলার সময় লেখা ছিল সেই বাসায় গেলে সেই আসামিকে আর খুঁজে পাওয়া যায় না। কারণে আমরা ওয়ারেন্ট তামিল করার ক্ষেত্রে এক ধরনের চ্যালেঞ্জ ফেস করে থাকি। গ্রেপ্তারি পরোয়ানা তামিলে থানাগুলোর মধ্যে পার্থক্যও উল্লেখযোগ্য। মতিঝিল থানায় যেখানে গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়েছে 47.68%, সেখানে মোহাম্মদপুরে এই হার মাত্র 3.16%। অনেক থানাতেই এই হার 8 ভাগের নিচে। এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তি যারা রয়েছে বা অপরাধী চক্র যারা রয়েছে তাদের মধ্যে অপরাধ করার প্রবণতাটা বেড়ে যায়, কারণ তারা মনে করে অপরাধ করলেও এটি কোনো না কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যাবে। ওয়ারেন্ট জারি হওয়ার পরেও তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আসামি ধরতে থানাগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর ওপরও জোর দিচ্ছেন অপরাধ বিশেষজ্ঞরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সিলেট হয়ে আসাম থেকে ত্রিপুরা আমদানির তেল আনার চিন্তা। এবং লক্ষ্মীপুরে ইফটিজিং, চাঁদাবাজি সহ নানা অপরাধে বখাটে কিশোররা 6 মাসে 20টির বেশি সহিংসতা, বাড়ছে উদ্বেগ। বাংলাদেশ ভারত ট্রানজিট চুক্তির আওতায় পরীক্ষামূলক চালানে মাত্র একটি কন্টেইনার থেকে 2,12,000 টাকা আয় করেছে বাংলাদেশ। সরকারি 3টি সংস্থা এবং বেসরকারি 4টি খাতে গেছে আয়ের এই টাকা। ট্রানজিটকে কেন্দ্র করে বৈদেশিক মুদ্রা উপার্জনের নতুন আশা দেখলেও আয়ের চেয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদারেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। গত সপ্তাহে কলকাতার শ্যামাপ্রসাদ বন্দর থেকে 124 একক কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল ট্রান্স সামুদেরা জাহাজটি। এর মধ্যে 25 টন রড বোঝাই একটি কন্টেইনার ছিল বাংলাদেশ ভারত ট্রানজিট চুক্তির আওতাধীন, যেটি চট্টগ্রাম বন্দর থেকে সিলেটের শেওলা বন্দর হয়ে আসামে পৌঁছেছে। একটা ট্যাক্স পাচ্ছে, ভ্যাট পাচ্ছে বা রুট ট্রান্সপোর্টের জন্য একটা খরচ পাবে, আর টেইলর যারা ইউজ করছে, যারা টেইলর কোম্পানি, তারাও একটা পাচ্ছে। এরপরে আমরা শিপিং এজেন্ট হিসেবে আমরা যারা হ্যান্ডেল করছি আমরাও একটা কমিশন পাচ্ছি এখানে। ট্রানজিট বা ট্রান্সশিপমেন্ট পণ্য পরিবহনে বন্দর ব্যবহারের জন্য বিশ্বের কোথাও শুল্ক কর আদায়ের নজির নেই। তবে নানা অবকাঠামো ব্যবহারের জন্য বিভিন্ন ফি বা মাশুল পেয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানিয়েছে মোট 5টি ভাগে এই কন্টেইনারের বিপরীতে মাশুল আদায় করা হয়েছে। বন্দর সংশ্লিষ্টরা বলছে, ট্রানজিটের মাধ্যমে ন্যায্য মাশুল আদায় করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। আমাদের ক্যাপাসিটি ওইরকম করে বিল্ট আপ হয়নি বলেই কিন্তু সরকার হয়তো এই বিষয়ে খুব আগ্রহী হয়ে উঠছেন না। এবং এইটা যদি আমরা করতে পারি এবং তাদের কাছ থেকে যদি আমরা যথেষ্ট রেভিনিউ ধার্য করতে পারি, এটা হতে পারে কিন্তু আমাদের
এই জিডিপির গ্রোথের আরেকটা ফ্যাক্টর হিসাবে, বড় ফ্যাক্টর হিসাবে এটা কাজ করতে পারে। তবে নৌ প্রতিমন্ত্রী জানিয়েছেন এই মুহূর্তে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের টাকা আয়ের চেয়ে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাতেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই জায়গাটায় আমাদের যে সিদ্ধান্তটা সেটা মানবিক আছে, কারণ আমরা জানি যে এই অঞ্চলের মানুষগুলো একটা লকড অবস্থায় আছে। আমরা সেটাকে সেই জায়গাটায় আমরা ভারতের কাছে মানবিকতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি। ইতোমধ্যে ট্রানজিট চুক্তির আওতায় 3 দফা ট্রায়াল শেষ হয়েছে। আগামী মাসে শেষ দফা ট্রায়ালের পর মাশুল, রুট নির্ধারণ সহ ত্রুটি বিচ্যুতি নিয়ে পর্যালোচনায় বসবে দুই দেশ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ট্রানজিট ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নতুন সমঝোতায় যাচ্ছে বাংলাদেশ ভারত। সিলেট হয়ে আসাম থেকে ত্রিপুরায় তেলবাহী যান চলাচলের মেয়াদ বাড়াতে দিল্লির প্রস্তাবে রাজি হয়েছে ঢাকা। কারণ এই পথেই কম খরচে ভারত থেকে আমদানির জ্বালানি তেল আনতে চায় বাংলাদেশ। এছাড়া ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক প্রস্তাবকে ইতিবাচক মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে আসাম থেকে ত্রিপুরায় জ্বালানি পরিবহন করছে ভারত। সাময়িক এই সুবিধা 30 সেপ্টেম্বর শেষ হওয়ার কথা, কিন্তু ভারত এর মেয়াদ আরও বাড়াতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে যৌথ বিবৃতিতে উঠে আসে প্রস্তাবটি। এতে সায় আছে ঢাকারও, কারণ এ পথে কম খরচে ভারত থেকে আমদানির তেল আনা সম্ভব। আমাদের নানা রকমের অপশনস আছে। আমরা ওদের সাথে আগামীতে ফুয়েল আরও নিব। আইওসির সাথে আমাদের চুক্তি আছে বা হয়েছে এর মধ্যে। তো সুতরাং যদি যাওয়ার পথে আমাদের এখানে তারা তেল আমাদের জন্য কিছু দিয়ে যায় বা আমাদের চুক্তি যদি করা হয়, তো সেটার সাথে এটাও একটা কম্বাইনিং একটা ফ্যাক্টর হতে পারে। বাংলাদেশকে ভারতের দেয়া বিনামূল্যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধার প্রস্তাবটিও পর্যালোচনা করা হচ্ছে। আঞ্চলিক উপ আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বাড়াতে এই উদ্যোগকে ইতিবাচক মনে করছে ঢাকা। আমাদের যে মাল কতখানি যাচ্ছে ভুটানের উদ্দেশ্যে বা নেপালের উদ্দেশ্যে, ইন্ডিয়ান মাল কতখানি যাচ্ছে, তারপরে ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো আছে তাদেরও কিছু চাওয়া পাওয়া রয়ে গেছে। তো সুতরাং এটা মানে পুরো রিজিওনাল কানেক্টিভিটির আন্ডারই আমাদের দেখা উচিত। বাংলাদেশ ভারতের মধ্যে যোগাযোগ বাড়াতে দু দেশের রেল যোগাযোগ পুনরুদ্ধারের কাজ চলছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, আলোচনার পাশাপাশি অবকাঠামোগত সক্ষমতাও যাচাই করা হচ্ছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে পরিচালিত তহবিল থেকে ঋণ পাওয়ার শর্তে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব কোম্পানি গত বছর জাপানে $1 লাখ পণ্য রপ্তানি করেছে, এখন থেকে তারা এই তহবিল থেকে ঋণ পাবেন। সোমবার এই বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে 5% সুদ হারে ঋণ পাবেন রপ্তানিকারকরা। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত যেসব জাপানি কোম্পানি গত 1 বছরে বাংলাদেশে $1 লাখ বিনিয়োগ করেছে, তারাও 5% সুদে ঋণ পাবে। এই বিনিয়োগের পরিমাণ আগে ছিল $10 লাখ। জাইকার অর্থায়নের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট তহবিলের আওতায় কেবল জাপানের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাবে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অবাধে চলছে গাছ কাটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সাথে যোগসাজশে রাতের অন্ধকারে গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। ফলে পরিবেশগত সংকটাপন্ন টাঙ্গুয়ার হাওরের পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর ও মধ্যনগর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর। একসময় হাওর জুড়ে ছিল হিজল করচের বন, তবে সময়ের সাথে সাথে নির্বিচারে উজাড় হচ্ছে এসব গাছ। হাওর রক্ষায় 4টি আনসার ক্যাম্পে 24 জন সদস্য কর্মরত আছেন। দায়িত্বে আছেন একজন ম্যাজিস্ট্রেটও। অথচ প্রতিনিয়তই হাওর থেকে হারিয়ে যাচ্ছে হিজল করচ গাছ। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যোগসাজশেই প্রভাবশালীরা নির্বিচারে গাছ কাটছে। করচ গাছ, হিজল গাছ, এরা ডাল ফাল যা আছে সম্পূর্ণ কাটিয়ে নিতাছে। আর এই পর্যটক এই গাছও উঠিয়া তোমার এই উড়ে নামে গাছের ডাল ভাঙে। যারা আসলে এই টাঙ্গুয়ার হাওর দেখভাল করার জন্য দায়িত্বে আছে, তাদের দায়িত্বে অবহেলা এবং তাদের যোগসাজশেই মূলত টাঙ্গুয়ার হাওরটা আসলে দিন দিন জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদ লুটপাট হচ্ছে। হিজল করচ ছাড়াও নলখাগড়া উধাও হচ্ছে হাওর থেকে। তবে হাওর রক্ষায় কাজ চালিয়ে যাওয়ার কথা জানালেন আনসার সদস্যরা।
গাছের সাথে নৌকা বাঁধা থাকলে এটা 100% আমরা ক্যাম্পে ধরে আনবো। এই অনুসারের মাধ্যমে আমরা ব্যবস্থা নিই, আমরা সাথে সাথে আমাদের স্যারের মাধ্যমে জানাইয়া পরে স্যার যেটা পদক্ষেপ নেন এটি আমাদের সিদ্ধান্ত। এই যে প্রতি বছর একটা বরাদ্দ আসে টাঙ্গুয়ার হাওর সুরক্ষার জন্য, প্ল্যান্টেশনের জন্য, কিন্তু প্ল্যান্টেশন কোথায় হয় আমরা তো দেখি না। হাওরে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। যতটা পারি চেষ্টা করছি তাদের প্রতিহত করার জন্য এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য যারা এই গাছের ডাল কাটে, গাছ কেটে ফেলে। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরে ইফটিজিং, চাঁদাবাজি, সহিংসতা সহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে বখাটে কিশোর চক্র। তাদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। এসব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর বলে জানিয়েছে প্রশাসন। 5 মে লক্ষ্মীপুর সদরের দিঘলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে কিশোর চক্রের হামলায় প্রাণ যায় বৃদ্ধ চান মিয়ার। এটি সহ লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে গত 6 মাসে অন্তত 20টি সহিংসতার ঘটনা ঘটিয়েছে বখাটে কিশোররা। সক্রিয় বখাটে কিশোর চক্রগুলোর বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ। মানুষ মারে কোবায়, আমি যাই আর কি তাকে ছুটাইতে গেছি আর কি বাঁচানোর জন্য গেছে, তা আমাকে ধরিয়ে আর কি তারা আর কি মারধর শুরু করছে। তো বলি দাসেনি লই যায়, বডি লই যায়, এই আরে আঙ্গরা অত্যাচারি করে দৌড়াই যায় ঘরের ভিতরে হাঁদা কি লইতে বলি। কিশোর গ্যাংয়ের অত্যাচারে বহু মেয়ে শিক্ষার্থী, আমাদের মেয়েরা তাদের লেখাপড়া বন্ধ তারা ছেড়ে দিয়েছে, অনেকে আত্মহত্যা পথ বেছে নিয়েছে। তারা কোনো না কোনো একটা রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত। একটা নেতাদের ব্যাগ ছাড়া, নেতাদের ছাড়া তারা কখনো এই ধরনের কাজ করার সাহস পায় না। বখাটে কিশোর চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় রাইজিং একটা ক্রাইম প্যাটার্ন হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে আমরা এই গ্যাংটাকে নিবৃত্ত করার চেষ্টা করব, গাছের সঙ্গে বলার চেষ্টা করব যেন এটা শহরের মানুষ নিরাপদ নিশ্চিত থাকে। আমার মূল কাজ হচ্ছে যে কোনো ধরনের অপরাধকে দমন করা। শিশু কিশোরদের মানসিক বিকাশ এবং বখাটে কিশোর চক্রের দৌরাত্ম্য বন্ধে সংশ্লিষ্ট সবাই ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা 4 বার দেশসেরা খেতাব জয়ী রাজশাহী কলেজের মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসের বেহাল দশা। ছাত্রাবাসের 2টি ব্লকের 11টি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন 52 শিক্ষার্থী। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ নিয়ে দায়িত্বপ্রাপ্তরা তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মহারানী হেমন্ত কুমারীর দানে 1901 সালে রাজশাহী কলেজের হিন্দু ছাত্রাবাস নির্মাণ হয়। পরের বছর থেকে যা ব্যবহার শুরু হয় কলেজের আবাসিক ছাত্রাবাস হিসেবে। 2টি ব্লকের 11টি কক্ষে বসবাস করেন 52 জন আবাসিক শিক্ষার্থী। তবে দীর্ঘদিন সংস্কার না করায় বৃষ্টি এলেই ছাত্রাবাসটির ছাদ চুইয়ে পানি পড়ে। স্যাঁতসেঁতে পরিবেশে খসে পড়ছে দেয়ালের পলেস্তরা। এসব ঠেকাতে দেয়ালে জড়ানো হয়েছে পলিথিন আর কাগজ। আমরা পলিথিন দিয়ে রাখছি, তো বৃষ্টি হলেই এই বেডে থাকা মুশকিল খুব। হলের অবস্থা এতটাই খারাপ যে বসবাসের জন্য অনুপযুক্ত, তাই আমি খুব আতঙ্কের মধ্যে এখানে বসবাস করছি। ছাত্রাবাসের এক একটি কক্ষে থাকেন 5 জন শিক্ষার্থী। নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। সব মিলিয়ে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকছেন শিক্ষার্থীরা। দেওয়াল থেকে বালি পড়ে বিছানা, এজন্য আর প্রতি বছর কাগজ লাগাই, 1 বছরের বেশি টিকে না, এজন্য ওই কাগজের পরিবর্তে পলিথিন লাগাইছে। পার্শ্ববর্তী মুসলিম হোস্টেলে 7টা ব্লকে কাজ হয়েছে। প্রত্যেকটা ব্লকে মোটামুটি 50-60 লাখ টাকা করে বাজেট ছিল। তো সেই সুবাদে আমাদের হোস্টেলে কোনো কাজ হয় নাই। আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য 2 জন তত্ত্বাবধায়ক থাকলেও তাদের পাওয়া যায় না। তবে একজন নৈশপ্রহরী নিয়মিত দায়িত্ব পালন করছেন। ছেলেপেলের জন্য খুব কষ্ট হয়ে যায়, বিল্ডিং সব ভেঙে গেছে। আমার কোনো নিরাপত্তা নেই, আমার তো কোনো ঘর নাই, আমি তো বৃষ্টিতে ভিজি। ছাত্রাবাস সংস্কারে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হলেও তারা কাজ শুরু করছে না। টেন্ডার হয়েছে, টেন্ডার হয়ে ঠিকাদার নিয়োগ হয়েছে, ঠিকাদারকে তারা ওয়ার্ক অর্ডারও দিয়ে রেখেছে ইডি, কিন্তু ঠিকাদার এই কাজ শুরু করবো আজকাল এই করতে করতে কাজটা পিছিয়ে দিচ্ছে। 120 বছরের পুরনো জরাজীর্ণ ছাত্রাবাসটি সংস্কার নয়, নতুন ভবন নির্মাণ করার দাবি শিক্ষার্থীদের। মাইনুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আপনারা দেখছেন সংবাদ দুপুর। সংবাদে আরো থাকছে। মিয়ানমারের চীন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে বেশি বাসিন্দা।
এবং নারী সাফে গ্রুপ সেরা লড়াইয়ের সন্ধ্যায় বাংলাদেশ ভারত লড়াই, শেষ চারে নেপালকে এড়ানোর লক্ষ্য সাবিনাদের। চলতি মাসে রাশিয়ার কাছ থেকে ৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে রয়েছে খার্কিভ সহ পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু অঞ্চল। এদিকে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে আগামী মাসে করোনা ও পোলিওর সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউক্রেনের রুশ আগ্রাসনের ৬.৫ মাসে দেশটির বিভিন্ন অঞ্চল দখলে নেয় রাশিয়া। ৪ মাস ধরে রুশ দখলে থাকা খার্কিভ ৪ দিনে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। এ নিয়ে রুশ দখলকৃত ৬,০০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে সেনাবাহিনী, জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তর পূর্বাঞ্চলের খার্কিভের দখল হারানোর বিষয়টি নিশ্চিত করেছে মস্কো। বিশ্লেষকরা একে ইউক্রেনের বড় জয়ের সূচনা হিসেবে দেখছে। তবে মস্কো বলছে লুহান্স্ক এবং দনেৎস্কে মনোযোগ বাড়াতে খার্কিভের সেনা প্রত্যাহার করা হয়েছে। এদিকে খার্কিভে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্ল্যাকআউটের কবলে ওই অঞ্চলের বাসিন্দারা। এজন্য রুশ হামলাকে দায়ী করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে, কারণ তারা পরাজয়ের স্বাদ পাচ্ছে। হামলা করে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তবে আরেকদিকে আমরা খার্কিভ অঞ্চল আবারও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি। অন্যদিকে রুশ তেল ও কয়লার ওপর থেকে নির্ভরতা কমাতে জ্বালানি ও শক্তিতে বড় ভর্তুকি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আগামী মাসে ইউক্রেনে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে। একই সাথে পোলিওর সংক্রমণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। মুশরিফা নুজহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফের সংঘর্ষ ছড়িয়ে পড়েছে আজারবাইজান ও আর্মেনিয়া সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে। আর্মেনিয়ার গোলাবর্ষণে আজারবাইজানের ৪৯ সেনা নিহত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। হামলায় সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে নিজেদের সেনা হতাহতের কথা জানায়নি আর্মেনিয়া। এই সংঘর্ষের জন্য একে অপরকে দুষছে দুই দেশই। সীমান্তে আর্মেনীয় সেনারা গুপ্তচর বৃত্তি শুরু করেছে বলে দাবি আজারবাইজানের। দুই পক্ষকে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মিয়ানমারের চীন রাজ্যে বিদ্রোহী দলের সাথে সংঘর্ষে অন্তত ৮৫ জান্তা সেনা নিহত হয়েছে। গত ৪ দিনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী। জান্তা সেনাদের বোমা বর্ষণে ৮ বছরের শিশু নিহত হয়েছে। ধ্বংস হয়েছে ১০০-র বেশি বাড়িঘর এবং অবকাঠামো। বিদ্রোহী দলগুলোর তথ্য মতে মোবিয়া শহরে সরকার সমর্থিত সেনারা অভিযান চালাতে গেলে বাধা দেয় স্থানীয় নৃগোষ্ঠী সংগঠনগুলো। গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই হামলা পাল্টা হামলা। বিদ্রোহীদের ২ সদস্য নিহত সহ আহত হয়েছে ৫০ জন। সংঘর্ষে বিমান ও আর্টিলারি হামলা চালায় জান্তা সেনা। ৫,০০০-এর বেশি বাসিন্দা ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। স্কটল্যান্ড থেকে আজ লন্ডন নেওয়া হবে রানী দ্বিতীয় এলিজাবেথকে বহনকারী কফিন। এডিনবরায় সেন্ট গাইলস ক্যাথেড্রালে রানীর প্রতি রাতভর শ্রদ্ধা জানান সাধারণ মানুষ। এখানে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত থাকবে রানীর মরদেহ। এরপর লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে তার কফিন। এরই মধ্যে রানীকে শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনিস্টার হলের বাইরে ভিড় করছে সাধারণ জনগণ। এদিকে ১৯ সেপ্টেম্বর রানীর শেষকৃত্য যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের বাণিজ্যিক উড়োজাহাজে যুক্তরাজ্যে যেতে অনুরোধ জানানো হয়েছে। আর বিমানবন্দর থেকে বাসে অনুষ্ঠানস্থল পর্যন্ত যেতে অনুরোধ করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য শেষে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে চিরনিদ্রায় শায়িত হবেন রানী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের রানীর মৃত্যুর সংবাদ প্রচারের পর থেকেই প্রতিদিন হাজারো মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় করছেন লন্ডনের বাকিংহাম প্যালেসে। ৮ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে ৯৬ বছর বয়সে চিরবিদায় নেন তিনি। রানীর শেষকৃত্যের সকল অনুষ্ঠান সুসম্পন্ন করতে স্কটল্যান্ড এবং লন্ডন সহ সমগ্র দেশব্যাপী চলছে নানান আয়োজন। কোনো ধরনের আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করেই প্রতিদিন লক্ষ মানুষের পদচারণা এখন বাকিংহাম প্যালেসে। মানুষের ভিড় সামলাতে নানান উদ্যোগ নিয়েছে রাজবাড়ির পাইক পেয়াদারা। ফুলে ফুলে সয়লাভ হয়ে গেছে লোহার বেষ্টনী। অগত্যা পার্শ্ববর্তী গ্রিন পার্কে নির্ধারণ করা হয়েছে পুষ্পার্ঘ্য অর্পণের জন্য। শ্রদ্ধার ফুলে ভরে গেছে সমগ্র উদ্যান। আমি নিজেকে ভাগ্যবান মনে করতেছি যে হাজার হাজার মানুষের সাথে একজন বাঙালি হিসাবে রানীর প্রতি শেষ শ্রদ্ধাটুকু জানাতে পেরে।
তিনি শুরু থেকেই তার কথা রেখেছেন, দেশের প্রতি বিশ্বস্ত ছিলেন, স্রষ্টার দেয়া দায়িত্বে আস্থা ছিল তার। তিনি সমাজের স্তম্ভ হয়ে আমাদের আশা দিয়েছেন, তিনি আমাদের স্মৃতিতে থাকবেন। মঙ্গলবার সন্ধ্যায় শেষবারের মতো প্রাসাদে ফিরবেন রানী। সেখানে সমাপ্ত করা হবে সব ধরনের রাজকীয় শেষকৃত্য। বুধবার বাকিংহাম প্যালেসকে চিরবিদায় দিয়ে রানী যাবেন ওয়েস্টমিনিস্টার হলে। সমগ্র পৃথিবী থেকে প্রতিদিন হাজারো মানুষ যেই প্যালেস দেখার জন্য ভিড় করত, সেই বাকিংহাম প্যালেসে এখন লক্ষ মানুষের ভিড় রানীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবার জন্যে। টানা 4 দিন রানীর মৃতদেহ রাখা হবে ওয়েস্টমিনিস্টার হলে। এখানে দেশ বিদেশের সরকার, রাষ্ট্রপ্রধান সহ আপামর জনসাধারণ বিদায় জানাবেন ব্রিটিশ সিংহাসনের সবথেকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা রানীকে। সবশেষে 19 সেপ্টেম্বর সোমবার উইন্ডসর ক্যাসেলে সমাহিত করা হবে বিশ্ববাসীর বিস্ময় আর শ্রদ্ধার মমতাময়ী রানীকে। হাসান রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, লন্ডন। ইতিহাস বলছে রাজা নয়, রানীদের হাতেই ভালো ছিল ব্রিটেনবাসী। নানা উত্থান পতনের মধ্যেও রানীদের শাসন আমলে ব্রিটেনবাসী যে স্বস্তি পেয়েছেন, তা রাজা হেনরি বা রিচার্ড কারো আমলে তা হয়নি। রানী দ্বিতীয় এলিজাবেথের 70 বছরের শাসন আমলে কেউ তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেনি, বরং যে কোনো কঠিন সময়ে রানীর ওপরই নির্ভর করেছে তারা। গত 500 বছরের ইতিহাস ঘাটলে দেখা যায় ব্রিটেন নারীদের সময়কালে সবচেয়ে স্থিতিশীল অবস্থায় ছিল। সেটা রানী প্রথম এলিজাবেথ হোক বা দ্বিতীয়, তাদের শাসনামলে ব্রিটেনের মানুষ কখনো সন্দিহান ছিল না। 1553 সালে রাজ্যাভিষেকের পর যখন প্রথম এলিজাবেথের ওপর দায়িত্ব পড়ে, তখন ধর্মীয় নানা মতবাদ নিয়ে বিচ্ছিন্ন দেশ ছিল ব্রিটেন। কিন্তু সে সময় শক্ত হাতে বিচক্ষণতার সাথে 45 বছর ধরে ব্রিটেনের সিংহাসন সামলেছেন তিনি। মাত্র 18 বছর বয়সে 1837 সালে ব্রিটেনের রানী হন ভিক্টোরিয়া। 63 বছরের রাজত্বকালে তিনি ব্রিটেন সহ আফ্রিকা ও ভারতে ঔপনিবেশিক অঞ্চল শাসন করেছেন। তার শাসনামলে বিশ্বের জনসংখ্যার 1/3 ব্রিটিশদের অধীনে ছিল। 1952 সালে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক রানী দ্বিতীয় এলিজাবেথ মাত্র 25 বছর বয়সে ব্রিটিশ রাজত্বের ক্ষমতা পান। তার 70 বছরের রাজত্বে ব্রিটিশ উপনিবেশের পতন, বহু সংস্কৃতিবাদের আবির্ভাব, সন্ত্রাসবাদের উত্থান, ব্রেক্সিট নিয়ে দর কষাকষি এবং করোনা মহামারীর সবকিছুই সাক্ষী হয়েছেন। তিনি ছিলেন ব্রিটিশদের শান্তির জায়গা। ধর্মীয় নানা আয়োজন, নিউ ইয়ার, ক্রিসমাস থেকে শুরু করে দ্বিতীয় এলিজাবেথকে বলা হয় ইতিহাসের সাথে এ প্রজন্মের সংযোগ স্থাপনের মূর্ত প্রতীক। বিংশ শতাব্দী নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। 2 দলই সেমিফাইনাল নিশ্চিত করেছে এরই মধ্যে। এখন গ্রুপ সেরা হয়ে শেষ 4-এ স্বাগতিক নেপালকে এড়িয়ে যাওয়ার লক্ষ্য সাবিনাদের। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 5:45। সেমিফাইনালের 4 দলই চূড়ান্ত। এই গ্রুপে ভারত বাংলাদেশ ম্যাচ তাই মর্যাদার লড়াই। গুরুত্বপূর্ণ আরও এক ইস্যুতে 2 দলই চাইবে গ্রুপ সেরা হয়ে সেমিতে নেপালকে এড়িয়ে যেতে। সেই শর্ত পূরণে ভারতের ড্র হলে চলবে, জিততেই হবে বাংলাদেশকে। 2010-এর পর 2014 2 দফা ফাইনালে খেলার স্বপ্ন ভাঙে নেপালের কারণে। শেষ 4-এ তাই নেপালের বদলে ভুটানকে পেতে চায় বাংলাদেশ। সব দিক দিয়ে তারা আপনার স্ট্রং টিম, কিন্তু আমাদের মেয়েরাও আপনি কিন্তু অলরেডি কিন্তু এই টুর্নামেন্টে তারা তাদের যে উন্নতির যে ধারা সেটা কিন্তু তারা অব্যাহত রাখছে এবং কালকেও তারা ইন্ডিয়ার শক্তিশালী টিম, কিন্তু আমরা পুরোপুরিভাবে প্রস্তুত। ইনজুরি থেকে ফিরেছেন আনাই মুগিনি। রক্ষণ সামলে গোল করতেও পারদর্শী আনাই। ছন্দে আছেন সাবিনা। হ্যাট্রিক সহ 2 ম্যাচে করেছেন 5 গোল। এ নিয়ে বাড়তি চাপ নিচ্ছেন না অধিনায়ক। যে 2টা ম্যাচ খেলেছি ওখান থেকে যে ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমি আশা রাখি যে আগামীকালকের ম্যাচে একটা কম্পিটিটিভ ম্যাচ সহ আমরা যেন ভালো রেজাল্ট নিয়ে ফিরতে পারি। ভারত বাংলাদেশ 2 দলই প্রথম 2 ম্যাচে কোনো গোল হজম করেনি। প্রতিপক্ষের জালে বাংলাদেশ দিয়েছে 9 গোল, ভারত দিয়েছে 1 ডজন। গোল ব্যবধানে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বাড়তি সুযোগ দিচ্ছে ভারতকে। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে রাতে বিগ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। পরিসংখ্যানে এগিয়ে বায়ার্ন। অন্যদিকে নতুন মৌসুমে বার্সা দারুণ ফর্মে। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু রাত 1টায়। একই সময় অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে আয়াক্স।
কিছুদিন আগেও যে আলিয়াঞ্জ অ্যারেনা ছিল রবার্ট লেভানডস্কির সাফল্যের ভাস্বর, আজ সেখানে বায়ার্নকে হারানোর চ্যালেঞ্জ। মিউনিক অধ্যায় শেষে এই পোলিশ তারকা এখন বার্সেলোনার। কাতালান জার্সিতে মৌসুমের শুরুটাও হয়েছে দারুণ। পুরনো তারকাকে নিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজাতেই হবে বায়ার্নকে। আবার বার্সাকে ভাবতে হচ্ছে লিভারপুলের সাবেক তারকা সাদিও মানেকে নিয়ে। বায়ার্ন বার্সার আড়ালে এটা লেভানডস্কি মানে লড়াই। গেল ৮ বছরে বায়ার্নের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল লেভার, আর লা লিগায় ৬ ম্যাচে ৯ গোল এই পোলিশ স্ট্রাইকারের। বায়ার্ন কোচ নাগেলসম্যান যে কোনো মূল্যে আটকাতে চান লেভানডস্কিকে। গোলের সামনে লেভানডস্কির মতো ভয়ঙ্কর স্ট্রাইকার খুব কমই আছে। চাপ শুধু একটি আলোচনার বিষয়। ম্যাচ শুরু হলে সেসবের কিছুই কাজ করবে না। বার্সেলোনার বিপক্ষে লড়াইয়ের জন্য একটি ভালো পরিকল্পনা সাজাচ্ছি। গত মৌসুমে বায়ার্ন মিউনিকের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ইউরোপ সেরার মঞ্চ থেকে। আলিয়াঞ্জ অ্যারেনায় সবশেষ ৬ ম্যাচে জয়হীন বার্সা। সেই ধারায় ছেদান্তে বল পজিশনে চোখ জাভি হার্নান্দেজের। বায়ার্নের বিপক্ষে এই ম্যাচ লেভার জন্য বিশেষ কিছু। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, এতে কোনো সন্দেহ নেই। যদিও তাদের হোম ভেন্যু, তবে আমরা বায়ার্নকে চাপে রাখার চেষ্টা করব, সাথে বল পজিশন ধরে রাখব। এদিকে একই সময়ে অ্যানফিল্ডে আয়াক্সকে আতিথ্য দিবে লিভারপুল। যদিও নাপোলির কাছে ৪-১ ব্যবধানে হারে চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী ম্যাচে হতাশা ছড়িয়েছে অলরেডরা। গ্রুপ পর্বের পরের ম্যাচগুলোতে এর পুনরাবৃত্তি চায় না কোচ ইউর্গেন ক্লপ। আরেক ম্যাচে লেভারকুজেনের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট আতলেটিকো মাদ্রিদ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গোলের খেলা ফুটবলে গোল না পাওয়ার ধারাবাহিকতাই জাতীয় দলকে বারবার ঠেলে দিচ্ছে ব্যর্থতার চক্রে। ফিনিশিং দুর্বলতা দলকে পিছিয়ে দিচ্ছে বারবার। এ কারণে ফিফা র্যাঙ্কিংয়ে এগোতে পারছে না বাংলাদেশ, বলছেন গোলকিপার আনিসুর রহমান জিকো। নেপাল কম্বোডিয়ার বিপক্ষে এই হতাশা থেকে বের হয়ে আসতে চায় বেঙ্গল টাইগার্স। নেপাল ও কম্বোডিয়াকে বাংলাদেশের সমশক্তির দল বলা যাবে কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে মত থাকতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ে ১৯০-এর ঘরে বাংলাদেশ, নেপাল কম্বোডিয়া আছে ১৭০-এর ঘরে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে ফিনিশিং লাইনের বাস্তবতা বড়ই করুন, তবুও নিজেদের এগিয়ে রাখতেই সাহস খুঁজছেন জিকো। রেগুলার লিগ হচ্ছে, তো আমাদের সেই অনুযায়ী কিন্তু এখন রেজাল্ট দেওয়া উচিত, কারণ আমরা লাস্ট অনেক দিন ধরে কিন্তু জিততে পারতেছি না। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই বলেন, এশিয়ান কোয়ালিফাই, সব কিছু কিন্তু ভালো টিমই থাকে। তো আমরা আমাদের জায়গায় কিন্তু সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করি, কিন্তু আমরা অনেক সময় পিছিয়ে যাওয়া হচ্ছে, আমরা কিন্তু ভালো ভালো চান্সই পাই। তো আমরা যদি এগুলা যদি আমরা স্কোর করতে পারি, তাহলে রেজাল্ট কিন্তু অন্যরকম হয়। গোল খরার পুরনো রোগ সারতে ২১ দিনের ক্যাম্প। জামালদের উন্নতি হয়েছে কিনা তার চূড়ান্ত পরীক্ষা ২২ ও ২৭ তারিখ নেপাল ও কম্বোডিয়ার বিপক্ষে। এই দুই দল বড় প্রতিপক্ষ না হলেও বর্তমান বাস্তবতায় কঠিন কাবরেরার কাছে। লাস্ট ম্যাচ যে ভুলগুলো করছি ওইগুলাই কোচ আমাদেরকে ভিডিও মাধ্যমে দেখাইছে। আজকে আমরা মাঠে এগুলাই আমরা করছি এবং ইনশাল্লাহ এগুলা ভুল কাটাই আমরা সামনের ম্যাচগুলো, দুটো ম্যাচে আমরা খুব ভালোভাবে খেলবো আর কি। ১৫ সেপ্টেম্বর কম্বোডিয়ায় যাবে বাংলাদেশ দল। মাহফুজুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ফেসবুক, ইউটিউব আর টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন। আরও বিস্তারিত সংবাদ জানতে